আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ একরাম উদ্দিন, অষ্টম বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। অষ্টম বিজ্ঞান বইটিতে পরমাণুর গঠন ছাড়াও আছে রাসায়নিক বিক্রিয়া, অম্লক্ষারক লবণ, বর্তনীয় জলবিদ্যুৎ। যদি তুমি পরমাণুর গঠন অধ্যায়টি খুব ভালোভাবে অধ্যয়ন করতে না পারো, তাহলে রাসায়নিক বিক্রিয়া, অম্লক্ষারক লবণ, বর্তনীয় জলবিদ্যুৎ কোনো অবস্থাতে পারা সম্ভব না। যার জন্য ওই তিনটা পাঠকে ভালোভাবে আত্মস্থ করার জন্য পরমাণুর গঠন পাঠটি তোমার বেসিক। চলো আমরা এই পাঠটি সম্পর্কে একটু ধারণা অর্জন করি। এই পাঠে আমাদেরকে যা যা জানতে হবে তা হচ্ছে পরমাণুর ধারণা বিকাশ, ক্রমবিকাশ, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা, আইসোটোপ, ইলেকট্রন বিন্যাস, মৌলের ধারণা। এই পাঠগুলো আমাদেরকে এই পাঠে জানতে হবে। আমরা জানি পৃথিবীতে আমরা যা দেখি, পৃথিবীতে আমাদের চোখে দেখা যত কিছু আছে অথবা না দেখা যা কিছু আছে সব কিছু পদার্থ। যত কিছু আছে সব কিছু পদার্থ। এগুলোর মধ্য থেকে কেবল 118টি পদার্থ আছে যেগুলোকে বলে মৌলিক পদার্থ। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু পদার্থ। পদার্থের সংজ্ঞাটা আমরা জানি, পদার্থ কিভাবে হয় যে কোনো কিছু, সেটা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সবগুলোই না দেখা গ্যাসীয় বস্তুগুলো পদার্থ আমরা জানি। এর ভিতর থেকে 118টা আছে মৌলিক পদার্থ। আমাদের কাজ হলো এই পাঠের মধ্যে এই 118টা পদার্থকে নিয়ে, অর্থাৎ মৌলিক পদার্থকে নিয়ে। মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মৌল। এই মৌল আছে 118টা, যেমন লোহাটা মৌলিক পদার্থ, তামা, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, টিন, দস্তা, কপার ইত্যাদি ইত্যাদি মৌলিক পদার্থ। তুমি যদি চিন্তা করো লোহার কথা, তাহলে লোহাটা হচ্ছে মৌলিক পদার্থ। এই কারণেই সে মৌলিক পদার্থ, কারণ তাকে ভাঙলে যতভাবেই ভাঙ্গা হয় না কেন মৌলিক পদার্থ ছাড়া এখানে আর কিছু বের হয়ে আসবে না। যদি গ্যাসীয় পদার্থকে আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে ওই পদার্থের মধ্যে শুধু ওই পদার্থেরই কণা অবস্থিত, সুতরাং সে মৌলিক পদার্থ। আচ্ছা, এখন আমরা যদি কোনো মৌলিক পদার্থকে ভাঙি, এমন ভাগে ভাঙি যে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাকে আর ভাঙা যায় না, তখন তার নামই হচ্ছে পরমাণু। অর্থাৎ মৌলের নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে কোনো মৌলের বা মৌলিক পদার্থের সেই অবস্থা যাকে আর ভাঙা যায় না। এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য প্রদান করছেন যে পরমাণুটার আকারটা কেমন, সেটা দেখতে কেমন। তো বিজ্ঞানী এরিস্টটল একটা ধারণা প্রদান করছেন, বিজ্ঞানী জন ডাল্টন এসে আরও অন্য ধারণা প্রদান করছেন, বিজ্ঞানী বুর, রাদারফোর্ড এগুলো নিয়ে বিভিন্ন কাজ করছেন। তো বিভিন্ন বিজ্ঞানী, প্রথমে কিছু বিজ্ঞানী বলছেন যে পরমাণু হচ্ছে ওই সকল পদার্থ যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। আরও বিজ্ঞানী এসে ওই ধারণাকে ভুল প্রমাণ করে উনি যুক্তি প্রদান করলেন যে পরমাণু হচ্ছে সেই সকল পদার্থের, মৌলিক পদার্থের সেই সকল অবস্থা যে অবস্থা থেকে তাকে আর বিভাজন করা সম্ভব না, কিন্তু তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। সেই তিনটা বৈশিষ্ট্য হইল, এবং উনারা বললেন যে একজন বললেন যে পরমাণুর গঠনটা, আকারটা, বললেন যে পরমাণুটা দেখতে অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের মতোর অর্থ হইল এরকম, সৌরজগৎ মানে আমরা জানি মধ্যখানে কেন্দ্রে থাকে সান অর্থাৎ সূর্য, তার চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সর্বশেষভাবে পরমাণুর ক্ষেত্রে এটাই স্বীকৃত হইল যে পরমাণুর আকারটা অনেকটা সৌরজগতের মতো, যার কেন্দ্রে অবস্থান করে কোনো কিছু একটা কেন্দ্রে অবস্থান করে এবং বাহিরে বিভিন্ন কক্ষপথে কিছু একটা অবস্থান করে। বিজ্ঞানীরা প্রমাণ করলেন, গবেষণা করে দেখলেন যে কেন্দ্র যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে অবস্থান করছে নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে অবস্থান করে এবং এটা কেন্দ্রীভূত অবস্থায় আবদ্ধ থাকে। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর আকারটাও বললেন সৌরজগতের মতো। সৌরজগতের যে জায়গাটাতে সূর্য অবস্থান করে, সান অবস্থান করে, ওই জায়গাটাতেই আছে একটা পরমাণুর নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে নিউট্রন এবং প্রোটন। বাহিরে বিভিন্ন কক্ষপথে
ইলেকট্রন নামক একটা বৈশিষ্ট্য সঞ্চরণশীল অবস্থায় অবস্থান করছে। ওনারা আরও প্রমাণ করলেন, এটার নাম হচ্ছে ইলেকট্রন। ওনারা আরও প্রমাণ করলেন যে এই যে তিনটা বস্তু তাদের কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রোটনের চার্জ হবে প্লাস, ইলেকট্রনের চার্জ হবে মাইনাস, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউটনের কোনো চার্জ নাই, অর্থাৎ সে নিউট্রাল। তাহলে দেখা যাচ্ছে একটা পরমাণু, তার আকার হচ্ছে সৌরজগতের মতো, অর্থাৎ সৌরজগতের যেরকম কেন্দ্রে সূর্য অবস্থান করে এবং তার সৌরজগতের বাহিরে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ উপগ্রহ সঞ্চরণশীল অবস্থা আছে, ঠিক সেইরকম একটা পরমাণুর কেন্দ্রটাকে বলা হচ্ছে, সূর্য যেখানে অবস্থান করে সৌরজগতের ক্ষেত্রে পরমাণুর কেন্দ্রকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন কেন্দ্রীভূত অবস্থা আছে, আবদ্ধ আছে, এবং তার বাহিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন নামক একটা বৈশিষ্ট্য সঞ্চরণশীল অবস্থায় থাকে। এটা হচ্ছে পরমাণুর গঠন। আচ্ছা, এখন এই যে 118টা মৌল, আমরা 118টা মৌলের কিছু মৌলের নাম যদি এখানে লিখি তাহলে আমরা দেখব, প্রথম এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে মেবি ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরকম করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এইভাবে 118টা মৌল আছে। এখন এই মৌলগুলোকে আমি যেভাবে সিরিয়ালি লিখলাম, আমি যদি এখানে সিরিয়াল দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা এখানে 20টা মৌলিক পদার্থ বা মৌল লিখে রাখলাম। আমরা জানি যে কোনো কিছু সিরিয়াল ছাড়া বা সুসজ্জিতভাবে সংজ্ঞান ছাড়া কোনো কিছু সম্পর্কে অধ্যয়ন করা বা স্টাডি করা, দিস ইজ ভেরি টাফ। তোমার শ্রেণীকক্ষেই আছে 100 জন শিক্ষার্থী, যদি তার একটা তালিকা বা সিরিয়াল না থাকে, তাকে শনাক্ত করা, দিস ইজ ভেরি টাফ। যার জন্য বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে মৌলগুলোকে 1 থেকে 118 পর্যন্ত সজ্জিত করছেন। যাকে যে সিরিয়াল দিচ্ছেন সে সবসময় সেই সিরিয়ালই বজায় থাকবে। অর্থাৎ যদি বলা হয় 8 নম্বর মৌলটার নাম কি, সে হচ্ছে অক্সিজেন। যদি বলা হয় 1 নম্বর মৌলটার নাম কি, সে হচ্ছে হাইড্রোজেন। যদি বলা হয় 17 নম্বর মৌলটার নাম কি, সে হচ্ছে ক্লোরিন। যদি বলা হয় 11 নম্বর মৌলটার নাম কি, সে হচ্ছে সোডিয়াম। এই যে তার সিরিয়াল বা নাম্বার বা বাম দিকে যে সংখ্যাটা, যে সিরিয়ালে যে নাম্বার দিয়ে, যে সংখ্যা দিয়ে তাকে আইডেন্টিফাই করা, শনাক্ত করা সম্ভব, সেই নাম্বারটা বা সংখ্যাটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। সেই সংখ্যাটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা দিয়েই কোনো মৌলকে শনাক্ত করা হবে। যখন বলা হবে 20 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌল কোনটি, সেটা হচ্ছে ক্যালসিয়াম। যদি বলা হয় 3 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌল কোনটি, সেটা হচ্ছে লিথিয়াম। যদি বলা হয় 10 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌল কোনটি, সেটা হচ্ছে নিয়ন। যদি বলা হয় 12 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌল কোনটি, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পারমাণবিক সংখ্যা বিষয়টা কি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আগে যেটা দেখছিলাম যে পরমাণুর আকারটা সৌরজগতের মতো, যার সূর্য যেখানে অবস্থান করে সেই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আমরা আগে জানছিলাম যে প্লাস অবস্থান করে, অর্থাৎ প্রোটন অবস্থান করে, তার সাথে নিউট্রন অবস্থান করে। নিউটনের কোনো চার্জ নাই, যার জন্য এটা দেখানো সম্ভব হচ্ছে না। এখন আমরা যদি
দেখি যে এখানের মধ্যে আমরা তো জানি যে প্রোটনের সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 11 হয়ে থাকে, যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 11 হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে প্রোটন আছে, তার মধ্যে প্রোটন আছে 11টা। এখন এই 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ভিতরে প্রোটন 11টা আছে, তার ভিতরে নিউটন আছে 12টা। 12টি নিউটন আছে এবং 11টি প্রোটন আছে। তাহলে 11টি প্রোটন, যেহেতু প্রোটন এবং নিউট্রন এই জায়গাটাতে আছে প্রোটন প্লাস নিউটন, তাহলে প্রোটন এবং নিউটন মিলে এই পরমাণুটার ভিতরে, এই মৌলটার ভিতরে নিউক্লিয়াসের অবস্থানটা কি দেখা যাচ্ছে 11 প্লাস 12 দ্যাট ইজ 23। তাহলে এই পরমাণুটার নিউক্লিয়াসের ভিতরে কেন্দ্রে আবদ্ধ আছে মোট 23টি, 23টি প্রোটন এবং নিউটন। পরমাণুর নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউটনের সংখ্যাকে একত্রে বলা হবে তার ভর সংখ্যা। আমি আবার বলছি, কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউটনের সংখ্যা মিলে হবে তার ভর সংখ্যা। তাহলে এই মৌলের ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে সেই মৌলটাকে আমরা জানি 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে সোডিয়াম। সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 23, তার প্রোটনের সংখ্যা হবে 11টি। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো মৌলের প্রোটনের সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটনের সংখ্যা তত, অর্থাৎ তার ভিতরে ততটি প্লাস আছে, প্লাস চার্জ বিশিষ্ট আছে। একটা মৌলের ভিতর যতগুলো প্রোটন থাকবে ঠিক এক্স্যাক্টলি ততগুলোই ইলেকট্রন থাকবে। কিন্তু বলা যাবে না যে একটা মৌলের ভিতর যতগুলো প্রোটন আছে তার পারমাণবিক সংখ্যা যত, ঠিক তার প্রোটনের নিউটনের সংখ্যা তত, সেটা এক্সাক্ট করে বলা যাবে না, কারণ নিউটনের সংখ্যা কম বেশি থাকতে পারে। সুতরাং কোনো মৌলের প্রোটনের সংখ্যা এবং নিউটনের সংখ্যার সমষ্টি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এখন যদি এরকম বলা হয় যে কোনো মৌলের ভর সংখ্যা হচ্ছে 35, ভর সংখ্যা হচ্ছে 35, ভর সংখ্যা 35, পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা 17। যদি বলা হয় সেই মৌলের নিউটনের সংখ্যা কত, নিউটনের সংখ্যা কত, নিউটনের সংখ্যা কত, তাহলে আমরা জানি ভর সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন যোগ নিউটন। তাহলে ভর সংখ্যা বলা আছে 35, তাহলে প্রোটন, এখানে প্রোটন মানে পারমাণবিক সংখ্যা বলা আছে 17, তাহলে সেই মৌলের নিউটনটা কত হবে? আমরা যদি এটাকে একটু সলভ করি তাহলে হবে 35 মাইনাস 17 ইজ ইকুয়াল টু নিউটন, তাহলে এখানে হবে 18 ইজ ইকুয়াল টু n, দ্যাট ইজ নিউটন হবে 18টি। অর্থাৎ যদি কোনো মৌলের ভর সংখ্যা দেওয়া থাকে এবং পারমাণবিক সংখ্যাটি দেওয়া থাকে, তাহলে আমরা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে অর্থাৎ প্রোটনের সংখ্যাকে বিয়োগ করলেই নিউটনের সংখ্যা পেয়ে যাব। এখানে আমরা দেখব যে মৌলের পারমাণবিক সংখ্যা 17 সেই মৌলটি হচ্ছে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35। ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35। আমরা এইভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারবো 35 ক্লোরিন এবং 17 পারমাণবিক সংখ্যা এবং তার ইলেকট্রন হচ্ছে 17টি। এটি হচ্ছে ভর সংখ্যা। এখন এইটার সাথে, এই কথাটার সাথে কানেক্টেড বিষয়টি হচ্ছে ভর সংখ্যার সাথে রিলেটেড একটি বিষয় আছে, সেটি হচ্ছে সকল মৌলের ভর সংখ্যা সমান হবে না। সকল মৌলের ভর সংখ্যা সমান হবে না। যেমন এইরকম আছে হাইড্রোজেন এরকম একটি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার প্রোটনের সংখ্যা 1, কিন্তু এই হাইড্রোজেনটার মধ্যে কোনো নিউট্রন নেই। কিন্তু অলওয়েজ আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে একটি প্রোটন হইলে একটি ইলেকট্রনও থাকবে, সুতরাং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, যেহেতু তার এখানে কোনো নিউট্রন নাই। এই নিউট্রন না থাকলে এই হাইড্রোজেনটার নাম হবে প্রোটিয়াম, এটার নাম হবে প্রোটিয়াম। আচ্ছা, যদি এরকম হয় যে এটা হচ্ছে হাইড্রোজেন, তার একটা আছে প্লাস, আর এখানে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম, অর্থাৎ প্রোটন হচ্ছে একটি, নিউট্রন হচ্ছে একটি, আর এখানে প্রোটন হচ্ছে একটি, এখানে নিউট্রন নাই, নিউট্রন এখানে নাই। সুতরাং তার পারমাণবিক ভর হচ্ছে 1
এর পারমাণবিক ভর হচ্ছে 2, এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর তার পারমাণবিক ভর 1, তার প্রোটনের সংখ্যা 1। এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার প্রোটনের সংখ্যা 1। আমরা আরেকটি হাইড্রোজেন দেখি যার পারমাণবিক সংখ্যা সমান থাকবে, পারমাণবিক সংখ্যা পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই। আমরা এর আগেই জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের একটি স্থায়ী ধর্ম, যে ধর্মের উপর ভিত্তি করে মৌলটিকে শনাক্ত করা সহজ হয়। সুতরাং এই হাইড্রোজেনটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এই হাইড্রোজেনের নিউটনের সংখ্যা হলো 2। তাহলে এই হাইড্রোজেনের ভর সংখ্যা হবে 3 হাইড্রোজেন 1, এটার ভর সংখ্যা হবে 1। তাহলে এটার নাম যদি প্রোটিয়াম হয়, তোমাদের বই আছে, এটার নাম হলো ডিউটোরিয়াম, এটার নাম হচ্ছে ডিউটোরিয়াম। আর এটার নাম হবে ট্রিটিয়াম। যেহেতু আমরা দেখতে পাচ্ছি তিনটি হাইড্রোজেন, তিনটিরই পারমাণবিক সংখ্যা 1, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন, নিউট্রনের সংখ্যা ডিফারেন্ট। নিউট্রনের সংখ্যা ডিফারেন্টের কারণে তার ভর সংখ্যাটাও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে প্রোটনের সংখ্যা 1, কোনো নিউট্রন না থাকায় এই হাইড্রোজেনটির মধ্যে তার পারমাণবিক ভর হয়ে যাচ্ছে 1। এই হাইড্রোজেনটির মধ্যে প্রোটনের সংখ্যা 1, নিউট্রনের সংখ্যা 1, তার পারমাণবিক ভর হয়ে যাচ্ছে 2। এই হাইড্রোজেনটির মধ্যে প্রোটনের সংখ্যা 1ই আছে, কিন্তু তার নিউট্রন 2টি হওয়ায় তার পারমাণবিক ভর হয়ে যাচ্ছে 3। এইভাবে হাইড্রোজেনের 7টি এইরকম অবস্থা আছে যে 7 যোগ 8 মানে তার 8 পর্যন্ত পারমাণবিক ভর আছে। যখন কোনো মৌলের একই জাতীয় মৌল কিন্তু তার পরমাণুগুলো নিয়ে আমরা যখন দেখব যে তার পারমাণবিক ভরে ভিন্নতা আছে, একই জাতীয় মৌল, সমজাতীয় মৌল, কিন্তু তার পারমাণবিক ভরের মধ্যে ভিন্নতা আছে, যেরকম এরকম হাইড্রোজেনে আমি দেখালাম, সেই জাতীয় মৌলগুলোর নাম হচ্ছে আইসোটোপ। সেই জাতীয় মৌলগুলোর নাম হলো আইসোটোপ। অর্থাৎ একই জাতীয় মৌল, তার পারমাণবিক ভরে শুধু ভিন্নতা, যেভাবে আমরা এই হাইড্রোজেনটার মধ্যে দেখলাম। অক্সিজেনের ক্ষেত্রে এরকম আছে, ক্লোরিনের ক্ষেত্রে আছে, কার্বনের ক্ষেত্রে আছে। যেমন এখানে আমার ক্লোরিন লেখা আছে 35 পারমাণবিক ভর বিশিষ্ট ক্লোরিন, আরেকটা ক্লোরিন আছে 37 পারমাণবিক ভর বিশিষ্ট ক্লোরিন। সুতরাং এই ক্লোরিনগুলো হলো আইসোটোপ। কার্বনের ক্ষেত্রে আছে 6টি প্রোটন, কার্বনের ক্ষেত্রে এরকম হবে 6টি প্রোটন 6টি, নিউট্রন 6টি। আবার কিছু কার্বন আছে এরকম যে তার প্রোটন হইল 6টি কিন্তু নিউট্রন 7টি। কিছু কার্বন আছে এরকম যাদের প্রোটন 6 কিন্তু নিউট্রন 8। সুতরাং এই কার্বনগুলো পরস্পরের আইসোটোপ, একই জাতীয় মৌল কিন্তু তার পারমাণবিক ভরে ভিন্নতা, সেই জাতীয় মৌলগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আরও আইসোটোপ আছে, যেমন ক্লোরিন আছে, অক্সিজেন আছে, কার্বন আছে, তোমার এইগুলোই আপাতত আমরা জেনে রাখি আমাদের অষ্টম শ্রেণীতে, এটাই যথেষ্ট। আমরা নবমে উঠলে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। এখন আমরা আইসোটোপ কি জানতে পারলাম। আইসোটোপের কিছু ধর্ম আছে, ব্যবহার আছে। আইসোটোপের ধর্মের মধ্যে আছে কিছু আইসোটোপ আছে যারা কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। আইসোটোপের ব্যবহারের মধ্যে আছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটরে খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা আইসোটোপ নিয়ে এর বাইরে যে কথাবার্তাগুলো আছে সেটা তোমরা যদি বইটা একটু রিডিং পড়ো, তারপরেও বুঝতে পারবে যে আইসোটোপের ব্যবহার প্লাস তার ধর্মটা এটা জানতে পারবে। আমরা যে এখানে যে কথাটি আমি আগে বলছিলাম যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা মৌলের প্রোটনের সংখ্যা জানা যায়, নিউক্লিয়াসের ভিতর কতগুলো প্রোটন আছে। আমি এই কথাও বলেছি এর ভিতরে যে একটা মৌলের ভিতর যতগুলো প্রোটন থাকবে এক্স্যাক্টলি ততগুলো ইলেকট্রন থাকবে। এই কথাটাও বলা হয়েছে যে এক পরমাণুটা হচ্ছে সৌরজগতের মতো, অর্থাৎ তার এখানে প্রোটন প্লাস নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ আছে, কেন্দ্রীভূত আছে, সে বের হইতে পারে না, সে নিউক্লিয়াসের ভিতরেই আছে, একটা মৌলিক বৈশিষ্ট্য ধারণকারী কেন্দ্রের মধ্যে আবদ্ধ আছে। এখন কথা হচ্ছে একটি মৌলের ভিতর যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রনও তো আছে। এখন এই ইলেকট্রনগুলো সে কি পরমাণুর বাহিরে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় বসতে পারবে? না, সেটা সম্ভব না। আমরা জানি যে সৌরজগতের সূর্যই কেবল কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে। সূর্যের চতুর্দিকে বিভিন্ন গ্রহ
গ্রহ উপগ্রহগুলো ঘুরে, কিন্তু এই গ্রহ উপগ্রহগুলো ঘুরতে গিয়েও সে একটা প্রাকৃতিকগতভাবে সে একটা পথের মধ্যে ঘুরছে এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে ঘুরছে, একটা আরেকটার পথে কখনো যাচ্ছে না। ঠিক সেই রকম পরমাণুর ভিতরে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কেন্দ্রীভূত আছে, কিন্তু একটু জিনিস খেয়াল করে তোমরা দেখবা যে একটি মৌলের পরমাণুর ভিতরে নিউক্লিয়াস ক্ষুদ্র জায়গা, কিন্তু নিউক্লিয়াসের বাহিরেও একটি পরমাণুর অনেক জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। এই ফাঁকা জায়গাটার মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করবে বিভিন্ন কক্ষপথে, কিন্তু চাইলেই সে যে যার মতো করে অবস্থান করতে পারবে না। সেই অবস্থানের নিয়মটা হচ্ছে 2n²। 2n², তোমাদেরকে মনে রাখতে হবে এই 2n² সূত্রকে ব্যবহার করে আমরা বের করব যে একটি পরমাণুর নিউক্লিয়াস ব্যতিরেকে তার বাহিরের কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করবে। অর্থাৎ একটা সাপোজ খেয়াল করো, এখানে যদি আমরা এইটা দেখি যে বোরন, বোরনের প্রথম কক্ষপথে মনে করলাম বোরন মানে তার ইলেকট্রন আছে 5টি, তাহলে কোন কক্ষপথে কতগুলো বসবে? 5টাই কি প্রথম কক্ষপথ? এখানে আমি 2টা কক্ষপথ আঁকছি, আরও কক্ষপথ আছে, আমি কি 5টাকে প্রথম কক্ষপথেই বসাই দিব? না, এটা টেস্ট করে দেখবো এই সূত্রের সাহায্যে। চলো আমরা সূত্রটা টেস্ট করি। সূত্র কিভাবে টেস্ট করব? যখন n মিনস দ্য নাম্বার অফ শেল মানে কক্ষপথ, অর্থাৎ প্রথম কক্ষপথ, এই ফার্স্ট কক্ষপথ, এই ফার্স্ট কক্ষপথ মানে n, দ্যাট ইজ n এর মান 1² 2 × 1 মানে হচ্ছে 2। তাহলে n যখন 1 দেওয়ার অর্থ হইল ফার্স্ট কক্ষপথে মানে প্রথম পথের মধ্যে কতটি ইলেকট্রন বসতে পারবে? মাস্ট বি 2টি, নট মোর দ্যান 2, 2টার বেশি বসতে পারবে না। তাহলে মনে করো এখানে 2টি ইলেকট্রন বসে গেল, কিন্তু আমরা যেহেতু বোরনের কথা চিন্তা করছি, এখানে তো 5টি ইলেকট্রনের মধ্যে 2টি বসে গেল, তাহলে বাকি 3টি কি হবে? সে কি তৃতীয় কক্ষপথে বসে যাবে? বসবে কিনা আমরা একটু টেস্ট করে দেখব। এখন সেকেন্ড স্টেপে আমরা একটু চিন্তা করি। এখন হচ্ছে 2 × 2² মিনস n এর জায়গায় 2, এই 2 এর অর্থ হলো নাম্বার অফ 2 মিনস দ্য নাম্বার অফ সেকেন্ড শেল, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ। n মানে নাম্বার অফ শেল মানে পথকে আইডেন্টিফাই করছে। সুতরাং দ্বিতীয় কক্ষপথে 2 বসাইলে এখানে কি হয়? 2 × 4 দ্যাট ইজ 4 × 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে সূত্রানুসারে বসতে পারবে 8টি ইলেকট্রন। কিন্তু এই যে মৌলটাকে নিয়ে আমরা চিন্তা করছি, এখানে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে বসে গেছে, আমাদের হাতে আছে 3টি। তাহলে যেহেতু দ্বিতীয় কক্ষপথে 8টি বসতে পারে, যদি কোনো স্পেসে 8 জন মানুষের জায়গা হয়, সেখানে 3 জন বসা তো কোনো বিষয় না। সুতরাং এখানে 8টি বসতে পারে, 8টি বসার অবস্থান আছে। বোরনের ক্ষেত্রে 2টি প্রথম কক্ষপথে বসার পরে 3টি যেহেতু বাকি রয়ে গেছে, সুতরাং এই 3টি বসে যাইতে পারবে এখানে। এটা হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস। এটা তুমি যে কোনোটার ক্ষেত্রে করতে পারবা। এখন তুমি দেখবা যে হ্যাঁ, যদি এখন বোরন ব্যতীত অন্য কোনো কিছু হয়, অর্থাৎ আমরা দেখলাম যে প্রথম কক্ষপথে 2টি বসে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় কক্ষপথে 8টি বসতে পারে। যদি কক্ষপথ হইতো তৃতীয়, অর্থাৎ থার্ড শেল, যদি এখানে আরেকটা পথের সৃষ্টি হয়, তাহলে আমরা এখন চিন্তা করে দেখতে পারবো যে ওই পথে কতটি ইলেকট্রন বসতে পারবে। তাহলে আমরা এখানে বসাই দিই n এর জায়গায় 3² 2 × 9 দ্যাট ইজ 18, মানে এটা হলো থার্ড। অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন, একটা পরমাণু যার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন কেন্দ্রীভূত থাকে, যতগুলো প্রোটন ঠিক এক্স্যাক্টলি ততগুলো ইলেকট্রন। প্রোটনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের কেন্দ্রে আবদ্ধ থাকে, সে বের হইতে পারে না। কিন্তু নিউট্রনগুলো নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কক্ষপথে সঞ্চরণশীল অবস্থা থাকে। এখন সেটা কিভাবে থাকবে? সেটা হচ্ছে 2n² সূত্রের সাহায্যে। 2n² সূত্র বলে দিচ্ছে প্রথম কক্ষপথে বসতে পারবে 2টি ইলেকট্রন, তার চেয়ে একটিও বেশি বসতে পারবে না। দ্বিতীয় কক্ষপথে বসতে পারবে 8টি ইলেকট্রন, তার চেয়ে একটিও বসতে পারবে না, কিন্তু কম বসতে পারবে, কম হইলেই বসতে পারবে। তৃতীয় কক্ষপথে থার্ড শেলে বসতে পারবে 18টি ইলেকট্রন, তার চেয়ে কম হইলেও সমস্যা নেই। আমরা বুঝতে পারলাম যে কোনো পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা বুঝতে পারলাম। আমরা সর্বশেষ টপিক নিয়ে একটু আলোচনা করব এবং আমরা আমাদের পার্ট ক্লোজ করব। একটু খেয়াল করে দেখবা তোমরা, মৌলের ধর্মের অর্থ হলো, আচ্ছা এখন এখানে আমি একটা বিষয় বলে রাখি, আমাদের সমস্বল্পতার জন্য এই সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে করে দেওয়া সম্ভব হচ্ছে না অনলাইন ক্লাসে। তোমরা সবাই বাসায় এই মৌলগুলো নিয়ে প্র্যাকটিস করবা। যেমন হাইড্রোজেনের জন্য কক্ষপথ হচ্ছে মাত্র একটি কক্ষপথে একটি মাত্রই হাইড্রোজেন বসবে। হিলিয়ামের জন্য
হিলিয়ামের জন্য প্রথম কক্ষপথ একটি, প্রথম কক্ষপথেই সে দুটি ইলেকট্রন অবস্থান করবে। আমরা আসি এখন বুরনের ক্ষেত্রে, একটু ড্রপ করে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখানে প্রথম কক্ষপথের দুটি, দ্বিতীয় কক্ষপথের দুটি। যদি আমি অক্সিজেনের কথা চিন্তা করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথের দুটি, হাতে থাকলো 6টি ইলেকট্রন, বাকি 6টি বসবে দ্বিতীয় কক্ষপথে। আমরা একটু ড্রপ করে এখানে যাচ্ছি। যদি অ্যালুমিনিয়াম হয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুটি, পরের কক্ষপথে 8টি, এর পরের কক্ষপথে বসবে 8 2 10 আর 3 13। এইভাবে তোমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বাছাই করবা। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যদি আমি সোডিয়ামকে নেই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সুতরাং তার ভিতর ইলেকট্রন আছে 11টি। এখন আমরা যদি সেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করতে চাই, তাহলে সেটা হবে 2 8 1, অর্থাৎ প্রথম কক্ষপথে আমরা আগের নিয়মে দেখলাম সূত্র মতে প্রথম কক্ষপথে বসবে দুটি, দ্বিতীয় কক্ষপথে 8টি, একটি মাত্র ইলেকট্রন অবস্থান করে সেটা চলে যাবে তৃতীয় কক্ষপথে। পাশাপাশি যদি আমরা আরেকটি মৌল দেখি, সেটা হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে মাস্ট বি তার ভিতর ইলেকট্রন আছে 9টি, তাহলে সেটা হবে 2 আর হবে কত 7। এখন এই মৌলের সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন, এই মৌলের সর্বশেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। আমরা যদি এটাকে একটু ইলেকট্রন বিন্যাসের পূর্ববর্তী পাঠের মতো একটু খেয়াল করে লক্ষ্য করি, এটা যদি হয় সোডিয়াম, তার যদি প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন অবস্থান করে, দ্বিতীয় কক্ষপথে হবে 8টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হবে 8টি ইলেকট্রন, আর তার সোডিয়ামের ক্ষেত্রে তার তৃতীয় কক্ষপথে হবে 1টি ইলেকট্রন। আমরা যদি এখন ফ্লোরিনের কথা চিন্তা করি, তাহলে এটা হবে এরকম, ফ্লোরিন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এটা হচ্ছে ফ্লোরিন, প্রথম কক্ষপথে মাস্ট বি দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে দেখা যাচ্ছে 7টি ইলেকট্রন অবস্থান করছে, 7টি ইলেকট্রন অবস্থান করছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, একটি মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে ততগুলো ইলেকট্রন যদি থাকে, তাহলে তার কক্ষপথ পূর্ণ থাকে। যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তার সর্বশেষ কক্ষপথ পূর্ণ হয়। আর যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ পূর্ণ থাকে, তাহলে সেই মৌলটিকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ নিষ্ক্রিয়। কোনো মৌলের সাধারণ ধর্ম হচ্ছে সে সবসময় নিষ্ক্রিয়তা অর্জন করতে চায়, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সে ততগুলো ইলেকট্রন ধারণ করতে চায়। কতগুলো ইলেকট্রন? কমপক্ষে 8টি ইলেকট্রন সে সবসময় ধারণ করতে চায়, কমপক্ষে 8টি, অথবা তার সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন ধারণ করতে চায় থাকার কথা ততগুলো। এখন এই দুইটা মৌলের ক্ষেত্রে আমরা দেখব যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন, যদি সে আরও 7টি ইলেকট্রন পাইতো তাহলে সে নিষ্ক্রিয়তা অর্জন করতে পারতো। সুতরাং সে নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে নাই, সে সক্রিয়র অর্থ হইল সে হয়তো কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসবে বা ইলেকট্রন প্রদান করবে। আমরা এই মৌলটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, দেখবো তার সর্বশেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন, অর্থাৎ একটি হইলেই সে নিষ্ক্রিয়তা অর্জন করতে পারতো। সুতরাং সে চাইবে কমপক্ষে একটি ইলেকট্রন অন্যের কাছ থেকে কালেকশন করার জন্য। এক্ষেত্রে এই দুজনের ক্ষেত্রে পরস্পরের ক্ষেত্রে সুবিধাটা হলো, ও যদি একটা ইলেকট্রন ওকে ছেড়ে দেয় তাহলে ওর এই সর্বশেষ কক্ষপথটা ভেনিশ হয়ে যায়, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে এখন থাকে 8টি ইলেকট্রন, অর্থাৎ সে নিষ্ক্রিয়তা লাভ করে। আর এই ফ্লোরিনটা ওর কাছ থেকে একটি ইলেকট্রন পেয়ে যায়, তার সর্বশেষ কক্ষপথে হয়ে যাচ্ছে 8টি ইলেকট্রন, অর্থাৎ সেও নিষ্ক্রিয়তা লাভ করে। সুতরাং সোডিয়াম একটি ইলেকট্রন প্রদান করায়, ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করায়। প্রদান করায়ও তার লাভ হইল, ও গ্রহণ করায় ওর লাভ হইল। প্রদান করায় ও কি হইল? ও নিষ্ক্রিয়তা অর্জন করলো। ও গ্রহণ করায় কি করলো? ও নিষ্ক্রিয়তা অর্জন করলো। তাহলে দুইজনের মধ্যে যে জিনিসটা ঘটলো সেটি হইল, সোডিয়াম কি করলো? সোডিয়াম একটি ইলেকট্রন দান করলো, ফ্লোরিন কি করলো? একটি ইলেকট্রন গ্রহণ করলো, করে সে এরকম অবস্থা ধারণ করলো। তাহলে দুইজনের মধ্যে কি ঘটলো? সোডিয়াম প্লাস ফ্লোরিন, এখানে হবে সোডিয়াম, এটা হয়ে যাচ্ছে, বা এটা হবে সোডিয়াম ফ্লোরাইড। অর্থাৎ দুজন মিলে আমরা সামনের পাঠে আরও জানতে পারবো যে মৌল রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে যৌগ গঠন করে। সুতরাং এখানে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে দুটি মৌল একত্রিত হয়ে একটি যৌগ গঠন করলো, অর্থাৎ তাদের মধ্যে একটি রাসায়নিক বন্ধন তৈরি হইল। এইভাবে আমরা
বাসাতে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে দেখাই দেওয়ার চেষ্টা করব যে তারা কিভাবে নিষ্ক্রিয়তা এবং সক্রিয়তা অর্জন করে, সেটাই হচ্ছে মৌলের রাসায়নিক ধর্ম। তোমরা আশা করি পাঠটি বুঝতে পারছো। বাসায় এই পাঠটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করবা এবং ভিতরের যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।